নমস্কার, আমি ময়ূক। গানের গল্পে দেবব্রতর আরেকটা পর্বে আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আমি আর দেবব্রতদা। আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমার মনে হয় যে আপনাদেরও এটা ভালো লাগবে। সেটা হলো যে আমরা যখন কোনো গান শুনি তার কথা এবং সুর, কিছু কিছু গান আছে যে গানগুলোর কথা আমাদের অত্যন্ত ভালো লাগে, কিছু গান তার সুর আমাদের মনে থেকে যায়। আবার কিছু গান আছে যে গানগুলোর কথা এবং সুর একসাথে এমনভাবে মিশে থাকে মনে হয় যে দুটোকে আর আলাদা করা যায় না। তো এই রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে গানের কথা এবং সুর কিভাবে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে এবং সেটা কি খুব সহজেই হয়েছে নাকি সেটা করতে বেশ কষ্ট পেতে হয়েছে। নমস্কার। নমস্কার। এটা আমি দেখেছি যে যখন আমি হয়তো নিজে কোনো চিত্রনাট্য করছি, যেটা পরবর্তীকালে আমি পরিচালনা করব কোনো কিছুতে, কোনো গল্প হোক বা কোনো ডকুমেন্টারি হোক, তখন দেখা যায় যে আমি যেমন একাধারে চিত্রনাট্যটা করছি, লিখছি এবং একদিক থেকে পরিচালক হিসেবে দুটো সত্তাকে ব্যালেন্স করে একটা কাজ করি। অনেক সময় তার ফল এটা দাঁড়ায় যে হয়তো চিত্রনাট্য চাইছে একটা কিছু, কিন্তু আমার পরিচালক মন বলছে এটা সম্ভব হবে না বা ভালো লাগবে না, তখন আমি চিত্রনাট্যটাকে সেই মতন ঘুরিয়ে আনতে পারলাম। বা এটা অনেক সময় দেখা যায় যে যখন এটা করতে গিয়ে নিজেকেই টাকা খরচ করতে হয়, তখন চিত্রনাট্য যাই চাক না কেন নিজেকে ওই জায়গায় বেঁধে রাখতে হয় যে কতটা আমি খরচ করতে পারবো। সেই জায়গায় হয়তো চিত্রনাট্যে কিছু কম্প্রোমাইজ করতে হয়। ঠিক ঠিক। তো এটা তখন সম্ভব যখন আমি নিজেই একাধিক ভূমিকা পালন করছি। আমি সেই মতন সব কটা ভূমিকার সাথে মানানসই একটা চিত্রনাট্য বা একটা কিছু তৈরি করতে পারি। গানের ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু গান, যে গানগুলো মূলত কবিতা হিসেবেই তৈরি হয়েছিল, পরে সেগুলো আমরা গান হিসেবে পেয়েছি। তো একটা কথা যেটা কবিতা বা তার ছন্দে তৈরি হয়েছে, তারপর সেটা গানে রূপান্তরিত হয়েছে এবং দুটোই অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত জনপ্রিয়। এইটা হওয়া বা এইটা করা কতটা সহজ বা কতটা কঠিন, এই বিষয়টায় আমাদের একটু আলোকপাত করুন আপনি। অবশ্যই অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টা তুমি যে উপস্থাপিত করেছো, আমার মনে হচ্ছে যে এটা নিয়ে একটু গভীরভাবে ভাবাও যেতে পারে এবং আমি একটু ইতিহাস নিয়ে ছুঁয়ে যাব। আমরা অনেক বিখ্যাত গান আছে যেগুলি লোকে মুখে মুখে ফেরে, তা মূলত কিন্তু কবিতাই ছিল। রবি ঠাকুরের তো অনেক গানই কবিতা। গীতাঞ্জলি যদি নোবেল প্রাইজ পেয়ে থাকে, নোবেল কমিটি, সুইডিশ নোবেল কমিটি তো গীতাঞ্জলির গান শোনেনি, নোবেল কমিটি তো গীতাঞ্জলির কবিতাটা পড়েছে, সেটা কবিতা হিসাবে পড়েছে। আমরা কিন্তু গান হিসাবে গাই। হ্যাঁ। এবং এত জনপ্রিয় কিন্তু গান। বন্দে মাতরম বড় একটা উদাহরণ। বঙ্কিমচন্দ্র লিখেছেন তো কবিতা। জনগণ মন অধিনায়ক, এটাও তো কবিতা। সারে জাহাঁ সে আচ্ছা, সেটাও কবিতা। তাহলে দেখা যায় যে মূলত স্রষ্টা কিন্তু কবিতা লেখেন। আচ্ছা। সেটা যদি ভালো লাগে, সেটা আর সবাইকে পৌঁছে দেওয়ার জন্যে, আর 5 জনের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, আরও জনপ্রিয় করার জন্যে অন্য একজন উদ্যোগ নেন সেটাকে সুরে বেঁধে দেওয়ার জন্যে। তার মানে দাঁড়ালো কি, যে যিনি লেখেন তিনি কবিতাই লিখছেন, সেটা অমিত্রাক্ষর ছন্দ হতে পারে, আবার মিত্রাক্ষর ছন্দ হতে পারে। আর সেটা যদি ভালো হয় তাহলে আর একজন উদ্যোগ নেন সুরে বাঁধার জন্যে। তার এলেম থাকা দরকার, সুর সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। এই সব কিছুরই প্রয়োজন হয় না যদি গীতিকার আর সুরকার একই হন। হ্যাঁ। তা গীতিকার আর সুরকার একই এমন মানুষ তো কম পৃথিবীতে এসছেন। নমস্য ব্যক্তি হিসাবে আমরা জানি রবি ঠাকুর, আমরা জানি অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায়, নজরুল এবং পরবর্তীকালে সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত অনেকাংশে। এরা আছেন
এবং কোনো কোনো সময় দেখেছি জ্ঞানপ্রকাশ ঘোষ, তিনি তার উচ্চাঙ্গ সঙ্গীত নিজেই কথা লিখেছেন। তা এইগুলি দেখা যায়, যেমন গজলে খুব ভালো দেখা যায় যে গজলে কিন্তু একজন শায়ের থাকেন, তিনি গজলের কথাটা লেখেন, কিন্তু সুরটা করেন অন্য একজন। তো এক্ষেত্রে আমি দু একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। এবং পরবর্তীকালে অনেক বড় বড় কবিরা এবং তাদের কবিতাকে কিভাবে গানে রূপান্তর করা হয়েছে এবং অসম্ভব রকমের জনপ্রিয় হয়েছে, সেটাই আমরা এই পর্বে আমরা আলোচনা করতে পারি। আমরা প্রথমেই দেখি একজন ভদ্রলোকের কথা, যিনি অন্যের সৃষ্টি খুব একটা বড় একটা ছুতেন না, আচ্ছা, বা অন্যের সৃষ্টি ব্যবহার করতেন না। তিনি রবি ঠাকুর। রবি ঠাকুর এত সুর দিয়েছেন মূলত নিজের কথায়, খুব বেশি কিন্তু উনি অন্যের কথায় সুর বসাননি। কিন্তু যদি আমি ঘরে বাইরে ছবিটা দেখি, তাতে একটি গান আছে, সন্দীপ মানে সৌমিত্র চট্টোপাধ্যায় বিমলা, তার মানে স্বাতিলেখা দেবীকে ঠাট্টা করে বলছেন যে বুঝতে নারী নারী কি চায়, কি চায় রে, বা কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। তা এই গানটি খুব জনপ্রিয় হয়েছিল। এই একই সুরে কিন্তু অনেক বছর বাদে সত্যজিৎ রায় তা হীরক রাজার দেশেতে একই সুর ব্যবহার করেছিলেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। তা এই কথাটা কিন্তু রবি ঠাকুর লেখেননি, ঘরে বাইরে উপন্যাসটি তারই লেখা, কিন্তু কথাটি উনি লেখেননি। কথাটি তখনকার দিনের বড় কবি অক্ষয় কুমার বড়াল লিখেছিলেন। আচ্ছা, ঠিক তেমনি ওখানে আছে চল চল চবে বড় তো সন্তান, সেটা যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, তা তখনকার দিনে দু তিনটে এরকম গান আছে যেটা রবি ঠাকুর লেখেনি। ভরা বাদরে বলে একটা গান আছে, সেই গানটা অ্যাকচুয়ালি আগেকার দিনের বৈষ্ণব পদাবলীর এবং সেই সময়কার লেখা। তো এর পরবর্তীকালে যদি আমি দেখি কারার ওই লৌহ কপাট, তো এই কারার ওই লৌহ কপাট এটা তো মূলত একটা কবিতা। সেই কবিতাটা আমাদের নজরুলের, কিন্তু পরে তো এটা গান হলো। এবং এই গান নিয়ে অনেক কোর্ট কাছারি হয়েছে, অনেক সমাজ মাধ্যমে অনেক ঝড় বয়ে গেছে, কেননা কারার ওই লৌহ কপাট গানটি এআর রহমান গোষ্ঠী অন্যভাবে ব্যবহার করেছেন। তা এটা মূলত কিন্তু কবিতা ছিল। এরপরে দেখা যাক, আমি 40-এর দশকের শেষের দিকে আসি, বড় গান নিয়ে মানে বড় কবিতা, বিখ্যাত কবিতাকে জনগণের মধ্যে আরও জনপ্রিয় করার একটা বড় উদ্যোগ নিয়েছিলেন আর কেউ নয়, সলিল চৌধুরী। তিনি তো মস্ত বড় সুরকার ছিলেন, তিনি তো নিজের কথাই ব্যবহার করতে পারতেন, কিন্তু কেন তিনি রানার ব্যবহার করলেন সেটা হচ্ছে 1950-এ। তারপরে 1952-তে পালকির গান সত্যেন্দ্রনাথ দত্তর। তারপরে উজ্জ্বল এক ঝাঁক পায়রা। এই উজ্জ্বল এক ঝাঁক পায়রা এটা মূলত একজন কবি বিমল কৃষ্ণ ঘোষ, তার কবিতাকে উনি গানে রূপান্তরিত করলেন। 1946-এ আমরা একটা পর্বে বোধহয় আলোচনা করেছি বা করব, সেই বড় যে আইএনএর ট্রায়াল হলো, বিচার, তাতে উনি একটা গান করেছিলেন কবি সুকান্তর লেখা, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে। ঠিক তেমনই তিনি যেটা করলেন সেটা হচ্ছে ঠিকানা আমার চেয়েছো বন্ধু। এটা মূলত কবিতা, এবং সেই কবিতা কিন্তু মিল নেই, অন্তমিল নেই। সেই অন্তমিল ছাড়া একটা কবিতাকে এই পর্যায়ের উৎকর্ষতায় গান বাঁধা, এটা মুন্সিয়ানা লাগে, সত্যিই তাই। এবং শুধু এখানেই থেমে থাকেননি তিনি, তার 100 বছর আগেকার প্রায় বা 50-60 বছর আগেকার মাইকেল মধুসূদন, উনি 1873-এ মারা গেছেন, আর 1925-এ জন্মগ্রহণ করেছেন। তো 25+25 ধরি দেখা যায় 50 বছর আগের বা 60 বছর আগে মাইকেল লিখে গেছিলেন আশার ছলনে ভুলি। এটা একটা ছিল। তারপরে ঠিক সেরকমই একটা ছিল যে তখনকার দিনে রেখমা দাসের মনে এমিনতি করি পদে, এটা তো একটা সাধু ভাষার একটা কবিতা। এই কবিতাটিকে উনি গানে বাঁধলেন এবং গাইলেন দ্বিজেন মুখোপাধ্যায়। তার মানে তার মধ্যে একটা সার্থক এবং সৎ প্রয়াস ছিল যে এই রকম কালোজয়ী কবিতাকে যদি গানে বাঁধা যায়, মানে তার ভেতরে একটা বিরাট উন্মাদনা ছিল। এবং তিনি সেখানেই কিন্তু আটকে থাকেননি। দেশভাগে নিয়ে একটা কবিতা লিখেছিলেন অন্নদাশঙ্কর রায়, উনি বড় আইসিএস অফিসার ছিলেন, বিভিন্ন জেলায় জেলায় উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন দেশভাগের আগে।
তিনি একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতাটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেরে শিশু, তোমরা যেসব ধেরে খোকা, হ্যাঁ, দেশটা ভেঙে ভাগ করো তার বেলা। তো এই গান, এই কবিতাটা এত জোরালো কবিতা, কি বড় একটা বার্তা দেয় কবিতাটা, কিন্তু উনি কিন্তু এই কবিতাটাকে গান করলেন, অসাধারণ। এই গানটি গেয়েছিলেন বাণী ঘোষাল ওনারই সুরে। এবং এরকম পরপর আছে। তার পরের দিকে যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং। যোগীন্দ্রনাথ সরকার, যার ছোট ছোট ছড়া আমরা পড়েছি, সেটা অনেক পরে আমরা মনে আছে, ছেলেবেলায় যোগীন্দ্রনাথ সরকারের ছড়া পড়িনি এরকম হয় না। সেটা ছিল হচ্ছে হারাধনের 10টি ছেলে, মনে আছে? সেই 10 থেকে 1 হলো, সেটা বিয়োগ করতে 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 হলো, এবং সেটা মনে আছে। তারপরে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের একটা গান আছে, কবিতা ছিল, ছি 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 রানী রাঁধতে শেখেনি। আচ্ছা, এই গানটারই একটা সুন্দর অনুসরণ করে গান লেখা হয়েছিল, তাতে সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। ছি 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 একই কাণ্ড করেছি, এই একই কিন্তু সুরটা। আর সুকুমার রায়ের একটা খুবই সুন্দর একটা কবিতা, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এটাও কিন্তু সুর হয়েছিল। এগুলি কিন্তু অত বেশি জনপ্রিয় হয়নি। যে মাত্রায় জনপ্রিয় হয়েছে 1940-এর দশকের এবং 50-এর দশকে সলিল এবং হেমন্ত জুটি, এই জনপ্রিয়তা কিন্তু বাকি পায়নি। তবুও আলোচনার খাতিরে বলতে পারি যে 50-এর শেষের দিকে আরও 2-3টে গান কিন্তু কালোজয়ী হয়েছিল, মূলত কবিতার আধারে তৈরি। তার মধ্যে একটি আছে কাজলা দিদি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। এই গানটি, কবিতাটি লিখেছিলেন যতীন্দ্রমোহন বাগচি। তিনি মস্ত বড় লোক ছিলেন এবং তিনি কবিতাই লিখতেন। তিনিও ভাবেননি কোনো দিন যে তার কবিতাটা নিয়ে একজন সুরকার, মূলত সুধীন দাশগুপ্ত, কবিতাটি গান দেবেন। এবং এই গানটি যদি বলা যায় যে কবিতা থেকে গান, এতে সব থেকে জনপ্রিয় কি, আমার মনে এই পার্টিকুলার গানটা সেই হেমন্ত সলিলের জুটির যে সৃষ্টি, তাকেও ছাপিয়ে গেছে। কেন আজ মনে আছে যে যতদিন বেঁচে ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উনি কাজলা দিদি নামেই পরিচিত ছিলেন। এবং ফাংশনে একটা বোধহয় এপিসোডে আমি বলেছি যে কিশোর কুমার একটা গান না গেয়ে নামতেন না, ঠিক তেমনি এই গানটা না গাইলে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া যেত না, এটাই ব্যাপার। এবং তার ঠিক পরে পরেই একটা সিনেমা বেরোয় ডাক হরকরাতে তখন কথা লেখেন, বিশেষ অনুরোধে কথাটা লেখেন। যেমন তার আগে কবি হয়েছিল, কবিতে চিত্রনাট্যটা উনি দেখতে চেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তখন দিকপাল সাহিত্যিক, প্রায় নোবেল প্রাইজ পেতে চলেছেন। অনেকেই হয়তো জানে না, তার জন্য নোবেল প্রাইজের জন্য তার প্রস্তাব পাঠানো হয়েছিল। দুর্ভাগ্য যে তিনি পাননি, আমাদের বাংলার দুর্ভাগ্য। তিনি সেই ডাক হরকরা বইটাতে 2টি গান বা 2টি কবিতা লিখেছিলেন। একটা ছিল হচ্ছে, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। আচ্ছা, সুর দিয়েছিলেন আর কেউ নয়, সুধীন দাশগুপ্ত। গেয়েছিলেন মান্না দে। গাওয়ার কথা ছিল শান্তিদেব ঘোষের। আচ্ছা, তিনি ওই বাউল হিসাবে ওই গানটা সিনেমাতে ওরমভাবে গেয়েছিলেন। শান্তিদেব ঘোষ বলছিলেন আমাকে দিয়ে গাওয়াও না, কেন উনি সুন্দর গান করতেন, নাচও করতেন। কিন্তু পরে যখন মান্না দে গাইলেন, তখন শান্তিদেববাবু বলেছিলেন যে এটা আমি গাইতে পারতাম না। এবং এই গানটা শুনে ওই পাইকপাড়ার টালা পার্কের কাছে থাকতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কেঁদে ফেলেছিলেন, এত সুন্দর গান। আচ্ছা। এবং উনি আরেকটা কবিতা বা গান লিখেছিলেন ওখানে, তার নাম ছিল কাচের চুরির ছটা খেয়া বাজের ছলনা, ছটায় আছে আগুন না আগুনেরই ছটা। খুব কঠিন কথা, কিন্তু এই কথাগুলি সচরাচর গীতিকারদের বেরোয় না, টাং টুইস্টার টাইপের। এবং খেয়াবাজ মানেটা কি সেটাও ডিকশনারি দেখে পাওয়া যায় না, ওনার হাত থেকে বেরিয়েছিল। খুব সুন্দর, খুব সম্ভবত এটা গিয়েছিলেন গীতা দত্ত। আচ্ছা। তা এই হচ্ছে গানের ব্যাপার, যে কীরকম কিছু কিছু গান আছে যেগুলি খুব জনপ্রিয় হয়। পরবর্তীকালে একজন গায়ক শিল্পী হয়েছিলেন, তিনিও বোধহয় ওই 40-এর দশকে তার জন্ম। অনেক অনুজ, হেমন্ত বাবু এবং তাদের থেকে অনেক অনুজ, দীপঙ্কর চট্টোপাধ্যায়। উনি হাওড়া নরসিংহ কলেজের অধ্যাপক ছিলেন এবং তিনি গানের জগতে বেশ কিছু সময় ধরে এই রকম কিছু ভুলে যাওয়া কবিতা তাকে গানে বেঁধেছিলেন।
এবং তার মধ্যে এই ঠিকানাটা ছিল। ঠিকানাটা অন্য সুরে, সুধীন দাশগুপ্ত সুরে উনি গেয়েছিলেন। এবং তারও একটা মজার কাহিনী আছে যে ঠিকানাটা যখন নতুন সুরে গাইতে যাবেন তখন তারও একটা কপিরাইট দরকার। যে এই কপিরাইটে দেখা গেল যে তার একটা অনুমোদন দরকার। তা তখন তো সুকান্ত বেঁচে নেই, সুকান্ত অল্প বয়সে মারা গেছেন, স্বাধীনতার আগেই 23 বছর বয়সে মারা গেছেন। তো সুকান্তের অনেক উত্তরসূরিরা আছেন তখনও, যাদবপুর অঞ্চলে ছড়িয়ে আছেন। গুনে গুনে দেখা গেল 17 জন আছেন। আরে বাবা। মামাতো, খুড়তো, জ্যাঠতো, ভাই ইত্যাদি। তাদের প্রত্যেকের থেকে উনি অনুমোদন নিয়েছিলেন, নিয়ে ওই ঠিকানা আমার গানটি নতুন সুরে গিয়েছিলেন। এবং উনি এমনও হয়েছিল, বুদ্ধদেব বসুর কবিতা, কঠিন কবিতা, বুদ্ধদেব বসুর কবিতাটা আমার মনে আছে, সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। এই কবিতাটা নিয়ে উনি হেমন্তবাবুর গাড়িতে গেলেন। আচ্ছা, বলে হেমন্তবাবু আপনি এই সুর দিন। হেমন্ত বলে কি, এটা কি? বলে না, এটা বুদ্ধদেব বাবু। বলে কেন? বলে না, বুদ্ধদেব বাবু তখন বোধহয় নেই জগতে, বেঁচে আছেন প্রতিভা দেবী, ওনার স্ত্রী। প্রতিভা দেবী বললেন যে বুদ্ধদেব বাবুর কবিতা নিয়ে তুমি গান করবে, কি ব্যাপারটা কি? বলে না, আর যাকে তাকে দিয়ে করাবো না, সুর করবেন হেমন্ত মুখোপাধ্যায়। তার জন্যে প্রতিভা দেবী অনুমোদন দিলেন। বারান্দায় বসে পা নাড়াতে নাড়াতে হেমন্ত সুর দিয়েছিলেন। আচ্ছা, ওনার তো কোনো কথাতেই সুর তো মানে যেটা বললেন আর কি, উনি সম্পাদকীয়তেও সুর দিয়ে দিতে পারেন। মানে অনেকে বলতে পারে যে অশ্রাব্য গালাগালিও উনি সুর দিয়ে করতে পারেন। তো সেরকম তারপরে দেখা গেল যে শনিবারের চিঠিতে সজনীকান্ত দাস, তার কথাতে অনেক গান হলো। সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতা লেখেন বা লিখতেন, তার মস্ত বড় কবি ছিলেন। হায় চিরজল বলে একটা মনে আছে, একটা কাব্যগ্রন্থ আছে, আমি ওনার কাছ থেকে স্বাক্ষর করে নিয়েছিলাম। ওনার একটা কবিতাও এই দীপঙ্কর চট্টোপাধ্যায় সুর দিলেন। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, এতেও সুর দিলেন। কিন্তু দেখা গেছে যে এই সুরগুলি খুব তেমনভাবে জনপ্রিয় হয়নি। যেমন জীবনানন্দ দাশের একটা কবিতা, খুব কঠিন কবিতা ছিল, এক রাত করেছি প্রেমের সাথে খেলা, এক রাত করেছি প্রেমের সাথে খেলা, এক রাত একদিন করেছি মৃত্যুর অবহেলা। বেশ সুন্দর মিল আছে। হয়তো ভালো সুরকার আরও ভালো সুর দিতে পারতেন, কিন্তু এটা হলো না। গানটা হলো বটে। তারপরে যেটা দেখা যায় যে 90-এর দশকে কিন্তু আবার একটা এরকম হুজুক উঠল সুর দেওয়ার। এবং তখন যেই ভদ্রলোক তিনি করলেন, বোধহয় ভদ্রলোকের নাম খুব সম্ভবত চট্টোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায়। তিনি যেটা করলেন, হ্যাঁ সমীরবাবু, তিনি লোপামুদ্রা দেবীকে দিয়ে বেশ কিছু গান করালেন, আধুনিক কবিতা, জয় গোস্বামীর বেণীমাধব, সেই মনে আছে সেই দুর্ধর্ষ গান, কবিতাটি তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আমায় মনে রাখো, সেরকম ব্যাপার, দুঃখের কবিতা। সুনীল গাঙ্গুলির একটা সাঁকোটা দুলছে, এটা নিয়ে করলেন। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরি ধানসিঁড়ি তীর তীরে, সেটা করলেন। তারপরে শঙ্খ ঘোষের একটা কবিতা আছে, খুব নামকরা কবিতা, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে, খুব মানে বলিষ্ঠ কবিতা। শহীদ কাদরি, বাংলাদেশের একজন মস্ত বড় কবি, তার একটা কবিতা নিয়ে কবির সুমন করেছিলেন, তোমাকে অভিবাদন, মনে আছে? এবং হাল আমলের জেমস বলে যিনি একটি ভদ্রলোক, যিনি আমাদের বাংলাদেশে, যিনি একটা হিন্দির গানও করেছেন, চেয়েছো কি, দেখেছো কি, ভেবে দেখেছো কি, যেটা মহিনের গোড়াগুলির, তারই একটা হিন্দি গান যেটা না জানে কই। তিনি একটা গান গেয়েছিলেন, খুব সুন্দর গান, মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। এই মোহাম্মদ শহীদুল্লাহ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ইনি একসময় তসলিমা নাসরিনের সঙ্গে একসাথে থাকতেন, অল্প সময়ের জন্য বোধহয় ওনারা স্বামী স্ত্রী হিসাবে থাকতেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি একটা লিখেছিলেন এবং সেই গানটি কবির সুমন এবং ওনার এককালীন স্ত্রী সাবিনা ইয়াসমিনও গানটা করেছেন, ভালো আছি ভালো থেকো, মনে আছে? এবং জেমসে যার কথা বলছিলাম, তিনি করেন শামসুর রহমানের একটি কবিতা, তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার, খুব বলিষ্ঠ কথা। কিন্তু সবার উপরে যে কবিতাটা একটা অন্য মাত্রা পেয়েছে এবং যার প্রাসঙ্গিকতা আজও শেষ হয়নি, কারণটা ফেব্রুয়ারি মাস বোধহয় জাস্ট চলে গেল, এবং একটা মস্ত বড় দিন ফেব্রুয়ারি, দুটো দিন ফেব্রুয়ারিতে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধার করা একটা
আদর্শ নিয়ে আছি। ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, আর ঠিক পরে পরেই এক সপ্তাহ পরেই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? এটা মূলত একটা কবিতা ছিল। কারণটা যিনি ছিলেন তিনি সেই নামকরা আব্দুল গফুর নাম। আচ্ছা। তিনি হাসপাতালে গিয়ে দেখলেন রফিক, সাকিদ এদেরকে গুলি করে মারা হয়েছে 52 সালে। তিনি সঙ্গে সঙ্গে কবিতাটা লিখেছিলেন। উনি ভাবেননি যে আমার কবিতা পরে গান হয়ে একদম সারা জাগাবে। সেই গানটি করলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, এটা সুর দিলেন। আজও 21শে ফেব্রুয়ারিতে আমাদের পাশের দেশ বাংলাদেশে এই গানটি ছাড়া 21শে ফেব্রুয়ারি পালন হয় না। তো কবিতা থেকে গানের ইতিহাস কীরকম মোচড় আছে, প্রত্যেকটা দশকে দশকে সবাই চেষ্টা করেছে। আমার মনে হয় সব দেশেই এটা আছে, সব দেশেই হয়, এবং আশা করব এই প্রয়োগ এবং এই প্রয়াসটা আরও চলবে। আধুনিককালের কবিতাও আমরা গান হিসাবে পাবো, এরকম আশা রাখি। ঠিকই। এবং এটা যেটা আপনি বললেন এটা অত্যন্ত সত্যি কথা, যে একটা কবি যখন কবিতা লিখেছেন তখন গানের ছন্দ, সেই ছন্দ মাথায় রেখে তো কবিতা লেখেননি, তিনি নিজের ছন্দে কবিতা লিখেছেন। পরে সেটাকে গানের অনুযায়ী ছন্দে ফেলা এবং সেটাকে গান তৈরি করা, এটাতে সঙ্গীত পরিচালকের যথেষ্ট মুনশিয়ানা এবং পারদর্শিতার দরকার হয়। একদম ঠিক কথা ময়ূক। এই প্রসঙ্গে একটি ছোট্ট কথা বলে রাখি, অপ্রাসঙ্গিক হবে না। যখন হেমন্ত মুখোপাধ্যায় তার মধ্য গগনে, তখন মানবেন্দ্র মুখোপাধ্যায় গান তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, নিষ্ঠাভরে শিখেছেন, এবং তার গানের গায়কী অন্যরকম, গলার কাজ অন্যরকম। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরগুলি সাধারণত একটু সহজ সরল কিন্তু সুরেলা। আমি তখনকার দিনের বেশ কিছু প্রবীণ নাগরিকদের শুনতে, মানে যেমন ঠাকুমা, জেঠিমা, পিসিমা, তাদেরকে বলতে শুনেছি, হেমন্ত মুখোপাধ্যায় তো কবিতা গান, উনি কবিতাকে গান করেন। আচ্ছা। মানে ওনার গানটা গান নয়, মানে সত্যিকারের গান যদি শোনান। হ্যাঁ, সত্যিকারের গান যদি শুনতে হয় তাহলে যিনি একটু রাগাশ্রিত গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতন বা অখিল বন্ধু ঘোষের মতন, তাদের গান শোনো। হেমন্ত মুখোপাধ্যায় তো উনি কবিতা ওড়ান। মানে কবিতাকে অসম্মান না করেই বলছি, এরকম তো কিছু পছন্দের মানুষ তো ছিলই, সব সময় থাকে, এটাকে স্বীকৃতি দিতেই হবে। ঠিক ঠিক ঠিক। বেশ, এটা একটা খুব ভালো পর্ব হলো, আলোচনাটা অত্যন্ত সুন্দর হলো। আমরা পরবর্তী পর্বে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এই আলোচনা থেকে আজকের পর্বের যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো গান শুনি, আমরা সাধারণ শ্রোতা হিসেবেই শুনি, আমাদের ভালো লাগে তাই শুনি, কিন্তু এই যে আমাদের ভালো লাগে এই বিষয়টা ঘটাবার পিছনে যিনি গান লিখছেন, যিনি গান সুর করছেন, তাদের যথেষ্ট পারদর্শিতা এবং যথেষ্ট পরিশ্রম প্রয়োজন হয়। তো আমার মনে হয় কখনো গান শুনতে গিয়ে আমরা নিশ্চয়ই এটা মনে রাখবো যে এই একটা গান যেটা আমাদের খুবই ভালো লাগছে, আমরা গুনগুন করছি, বা হয়তো আরও বেশ কিছু সময় পরেও গিয়ে এই গানটা আমরা শুনবো বা আগেও শুনেছি, এই রকম গানের ক্ষেত্রে এই গীতিকার এবং সুরকারদের কথা আমরা অবশ্যই মনে রাখব। আজকের পর্ব এখানে শেষ করি। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় বসব। দেবব্রতবাবু আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা তো অবশ্যই থাকবেন। কেমন লাগছে আমাদের পর্বগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নমস্কার।